তে আজ একটা গুরুত্বপূর্ণ দিন। আজ এনসিপিআই এর সাংসদরা তারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন। এবার কোন দিক থেকে কিভাবে গুরুত্বপূর্ণ চট করে একবার জেনে নেওয়া যাক। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অতটা দেখো, দুটো দিক থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ। আমার পেছনেই সেই বঙ্গভবন রয়েছে, যেখানে আর কিছুক্ষণ বাদেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু হবে এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তাদের। দুটো কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, এনসিপিআই এখনো পর্যন্ত তাদের যে রেকগনিশন, সেই রেকগনিশনটা এনসিপিআই পায়নি। তারা এনডিএর সঙ্গী হিসাবে এনডিএর একের পর এক বৈঠকে তারা যোগ দিচ্ছেন, কিন্তু এনসিপিআই এর যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো ডিউ রয়েছে। এক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের 3 সাংসদ কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে থাকলেও এনডিএ এর সঙ্গে নেই, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা হবে, কি ব্যবস্থা হবে এনসিপিআই এর, এবং কিভাবেই বা সেই রেকগনিশন পাওয়া যাবে, এটা নিয়েই কিন্তু আজকে এক দফা আলোচনা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর পাশাপাশি এরকম একাধিক সাংসদ রয়েছেন যাদের এলাকায় তাদের যারা কর্মী সমর্থকরা অনেকেই এখনো পর্যন্ত ঘর ছাড়া, এবং তারা এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারছেন না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে উন্নয়ন, নিজের নিজের এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়ন সুনিশ্চিত করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ করার প্রয়োজন আছে। ফলে সেই সমস্ত বিষয় নিয়েও এনসিপিআই এর সাংসদরা তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে আজকে বসতে চলেছেন, এবং সেই বৈঠক মধ্যাহ্নভোজ এবং বৈঠক সেই দুটোই আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি এনসিপিআই এর একে একে সাংসদ তারা এসে উপস্থিত হবেন। 19 জন সাংসদ আজকে বৈঠকে উপস্থিত হওয়ার কথা বলে জানিয়েছেন এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে এবার দেখার যে 19 জন সাংসদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর কোন দিকে এগোয়। অতনু, মৈত্রী, এখানে একটা বিষয় আমি জানতে চাইবো। হ্যাঁ, নিঃসন্দেহে নিজের নিজের এলাকায় যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদরা কথা বলবেন, কারণ তাদের সাংসদ ক্ষেত্র রয়েছে সেই অঞ্চলের মধ্যে কোথায় সমস্যা, ফান্ডিং কিভাবে, কোথায় কি খরচ করবেন, আদৌ খরচ করা সম্ভব কিনা, এই সব বিষয়ে কথা বলবেন। খুব স্বাভাবিক বিষয় এটা। কিন্তু যখন এর আগে এনডিএ বৈঠক এবং 3 জন তাদের মধ্যে বেঁকে বসেছেন যে তারা এনসিপিআইতে আছেন মানেই এনডিএতে আছেন, এমন ভাবার কোনো কারণ নেই, বরং এনডিএকে তারা সমর্থন করবেন না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপিআই এর কি সুবিধা হতে পারে? মানে এনসিপিআইকে তো বৈঠক করতে হবে এনডিএ শীর্ষ নেতৃত্বের সঙ্গে। দেখো, মুখ্যমন্ত্রী কোথাও একটা গিয়ে তাদেরকে দিশা দেখানোর এবং আগামী দিনে এনসিপিআই এর ক্ষেত্রে যদি তাদের কোনো সুবিধা অসুবিধা হয় সেগুলো দেখার ক্ষেত্রেই কিন্তু সহযোগিতা করবে। এবং তুমি যে বিষয়টি বললে, নিশ্চয়ই এনসিপিআই তরফ থেকে সেই বৈঠকও কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। গতকালই আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। তার আগে গত শুক্রবার শতাব্দী রায়, তাদের ডেপুটি লিডার, তিনি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেছেন, এবং প্রত্যেকেই যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন তাদের কিন্তু বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পার্ট এই এনসিপিআই এর ভবিষ্যৎ এবং এনসিপিআই রেকগনিশনের বিষয়টি। তার পাশাপাশি দলের নেতারা হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে আগেও দেখা করেছেন, এবং কোথাও একটা গিয়ে তাদের মনে যে ডাউট রয়েছে, যে সন্দেহ রয়েছে, সেই জায়গা থেকেই কোথাও একটা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বিষয় নিয়ে কথা বললে তাদের যদি কোনো সুরাহা বেরোয়, কারণ তিনি বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব, এবং সেখানে তার কিছু ভূমিকা হতে পারে এই এনসিপিআই এর স্বীকৃতি আনার ক্ষেত্রে, সে কারণেও কিন্তু আলোচনা করা হতে পারে। মৈত্রীর সঙ্গে থাকো, তুমি যেমন বলছিলে ঠিক সেরকম এই বৈঠকের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শুনে নি। কিছুক্ষণের মধ্যেই তো বৈঠক শুরু হবে, তার আগে শুনে নেওয়া যাবে। কেউ কেউ তো জানিয়ে দিয়েছে, যারা ফিল্ম বা জগতে, কেউ বলেছে আমি দুবাইতে আছি, দেব যেমন জানিয়েছে, কেউ বলছে লাদাখে আছি, এরকম কিছু কিছু হয়েছে। কিন্তু সে অর্থে আমাদের মধ্যে 20 জনই আছে। সম্ভবত আমরা আজকে শুভেন্দুর বৈঠকে 19 জন থাকবো, দেব হয়তো আসতে পারবে না। মৈত্রী, এর আগে আরেকটা বৈঠক হয়েছে, তা হলো এনডিএর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে, এবং উল্লেখযোগ্যভাবে সেই বৈঠকে এনসিপিআই সব সাংসদরা ছিলেন না, তাদের নিজস্ব কিছু বক্তব্য রয়েছে। এখান থেকে আমার কিছু প্রশ্ন থাকবে মৈত্রী, যে
এনসিপিআই এর সাংসদরা বা এনসিপিআই এর মানে স্পোক্স পার্সন হিসেবে শুরু থেকেই কাকলি ঘোষ দস্তিদার বলো বা সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বরাবর বলে আসছিলেন যে তারা এনডিএর সহযোগী হিসেবে কাজ করতে চান, এবং এদের ডাকে সাড়া দিয়েই এই কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের ডাকে সাড়া দিয়েই বাকি সাংসদরা এসেছিলেন, তারা এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। এখন তারা বলছেন যে তারা এনসিপিআইতে যেমন আছেন কিন্তু তারা এনডিএর সঙ্গে নেই। এটা এনসিপিআই এর নিজের জন্যই তো একটা অস্বস্তির জায়গা। নিঃসন্দেহে দেখো, এটা এনসিপিআই এর জন্য একটা বড়সড় অস্বস্তির জায়গা, তার এবং তাদের যে অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে কিন্তু একাধিক বিষয় বা একাধিক যে ইকুয়েশন সেটারও কিন্তু বদলে যাওয়ার কথা। কারণ এই সাংসদরা তারা এক সময় যখন এনসিপিআইতে এসেছিলেন তখন কিন্তু তারা এটা জেনেই এসেছিলেন যে এনসিপিআই এনডিএ কে সমর্থন করতে চায়, এবং যেটা আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই সাংসদদের এনসিপিআইতে যোগ দেওয়ার ক্ষেত্রেও কিছুটা তাদের নিজেদের এলাকার সমস্যার কথা এবং নিজেদের এলাকা নিয়ে কিছু টানাপোড়েন সেই সমস্ত থাকার জন্য কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এনসিপিআইতে জয়েন করেন। এবার তারা বলছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে রয়েছেন কিন্তু এনডিএর সঙ্গে নেই, এবং এই নিয়ে তারা দ্বিতীয় বৈঠক, এনডিএর জোট শরিকদের যে দ্বিতীয় বৈঠক যার অন্যতম যাতে উপস্থিত থাকেন খোদ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরাও, সেই বৈঠক তারা এড়িয়ে চলেন এবং তারা স্পষ্ট করে দিলেন যে তাদের এনডিএর সঙ্গে তারা থাকবেন না, এবং তারা প্রয়োজনে যদি তাদের ভোটারদের স্বার্থ কোথাও হানি হচ্ছে বলে মনে করেন তাহলে তারা এনডিএর বিরুদ্ধে গিয়ে ভোট দেবেন। এবার এটা অস্বস্তির কারণ তাদের লিডারদের কাছে, এবং এই বক্তব্যই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিন্তু কোথাও যখন আজ এনডিএর সঙ্গে বৈঠকেও কি কোথাও একটা ফেস লস হলো এনসিপিআই সাংসদদের, সে প্রসঙ্গে আসবো। তবে এই যাদের কথা তুমি বলছিলে তাদের মধ্যে একজন আবু তাহের এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে থাকবেন না, তিনি জানিয়ে দিচ্ছেন। কি বলছেন একবার শোনা যাক, তার কি বক্তব্য, মানে তার কি ভার্সন, তার মানে কেন তিনি থাকতে চাইছেন না এনডিএতে, শোনা যাক। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তারা আরো আমরা পিছিয়ে যাব। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেই হব। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। তিনজন সাংসদ ছাড়াই এনসিপিআই সাংসদদের এনডিএ বৈঠকে যেতে হয়েছে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এ প্রসঙ্গে? মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন, তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। মৈত্রী, লোকসভা বা রাজ্যসভায় যে কোনো বিল পাস করাতে গেলে সংখ্যা ভীষণভাবে জরুরি। এই সংখ্যাতত্ত্বের জায়গা থেকে একজন সাংসদ বা একটি এক নাম্বার এটাও ভীষণভাবে জরুরি। সেখানে প্রথম থেকেই এনডিএ একটা চেষ্টা থাকবে যে তারা যে বিলগুলো আনছেন সেই বিলগুলো যাতে পাস হয়ে যায় তার জন্য তাদের সংখ্যা দরকার, মেজরিটি দরকার। এইরকম একটা জায়গায় এনসিপিআই প্রথমে বলেছিল যে তারা এনডিএর সঙ্গে থাকবে, এখনও বলছে, কিন্তু এনসিপিআই সবাই বলছেন না। 1, 2, 3 তিনজনের 3টে সংখ্যা কমে গেল, তারা এনডিএর সঙ্গে নেই। এইরকম একটা জায়গায় এনডিএর সঙ্গে যখন এনসিপিআই এর বাকি সাংসদরা তারা বৈঠক করতে গেছেন, স্বাভাবিকভাবেই তাদের কাছে নিশ্চয়ই জানতে চাওয়া হয়েছে যে এই 3 জন এলেন না কেন, এই 3 জন যে কমে গেল সেটার কি হবে। ভিতরের খবর কিছু বুঝতে পারছো বা জানতে পারছো কি হয়েছিল এই এনডিএ এবং এনসিপিআই এর সাংসদদের বৈঠকে? দেখো, এনসিপিআই এর শুধু এনসিপিআই সাংসদদের বৈঠক হয়নি, এনডিএর এই বৈঠকে সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন। তবে নিঃসন্দেহে এই যে অনুপস্থিতি এনডিএর যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে বা বলা যেতে পারে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের যে নজর এড়ায়নি সেটা কিন্তু বলাই বাহুল্য, এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এনসিপিআই এর তরফ থেকে বারবার করে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে তারা একসঙ্গে রয়েছেন, তাদের দল থেকে কেউ অন্য কোথাও যাচ্ছেন না। ফলে তাদের তরফ থেকেও কিন্তু
কিন্তু তারা এনডিএর যারা মূল বড় শরিক বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে এনসিপিআই এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এনসিপিআই এর যারা এনসিপিআইতে যোগ দেওয়া সেই সমস্ত সাংসদরা তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসা খুব স্বাভাবিক। তার কারণ যদি তুমি এই মুহূর্তে আইনগতভাবে দেখো তাহলে এই 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, তাদের এখনো পর্যন্ত অফিসিয়াল রেকগনিশন নেই। এমনকি সংসদে বক্তব্য রাখার সময় তাদেরকে কিন্তু এআইটিসি এমপি বলেই তাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 20 জনকে ডিসকোয়ালিফাই করা হোক অর্থাৎ তাদের সাংসদ পদ থেকে বরখাস্ত করা হোক সেই আবেদন দিয়ে রেখেছেন। ফলে যতক্ষণ না পর্যন্ত এনসিপিআই এর সাংসদরা এনসিপিআই এর সাংসদ হিসেবে রেকগনাইজড হচ্ছেন ততদিন পর্যন্ত এই সাংসদদের কিন্তু একটা বলা যেতে পারে তারা একটা বিপদের সামনে রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়েই এনসিপিআই এর সাংসদদের তরফ থেকেও বা তাদের যারা দলনেতা রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু এনডিএ কে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই দলকে ধরে রাখার জন্য এনসিপিআই এর স্বীকৃতি সবার আগে প্রয়োজন। সেই স্বীকৃতি আদায় করার জন্যই কিন্তু আমরা দেখছি একাধিকবার একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তারা বৈঠক করছেন। যতক্ষণ না পর্যন্ত সেই স্বীকৃতি আসছে ততক্ষণ পর্যন্ত এই 20 জন সাংসদের ওপর জোর খাটাতে পারছেন না তাদের এনসিপিআই এর নেতৃত্ব। তার কারণ তাদের কাছে যে বলার যে পাল্টা জায়গা সেই জায়গাটা কিন্তু কোথাও একটা গিয়ে জমি হারাচ্ছেন তারা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখার যে আগামী দিনে বিজেপি বা এনডিএর তরফ থেকে কি পদক্ষেপ করা হয়। তার কারণ তুমি যে বিষয়টি বললে সেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে এনডিএ যেটা চাইছে তাদের নজরে যেটা সব থেকে বেশি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিলিমিটেশন বিল। সেই ডিলিমিটেশন বিল যেহেতু একটি সংবিধান সংশোধনী বিল তার জন্য 2/3 মেজরিটি দরকার সেটা ভোটের পাশ করানোর জন্য যে কোনো সংবিধান সংশোধনীর মতোই। ফলে এই 2/3 ভোট পাওয়ার ক্ষেত্রে যদি একটা বা দুটো ভোটও কম এনডিএর কাছে ঠিকই বলেছো মৈত্রী, এই সংখ্যাটা ভীষণভাবে জরুরি। তো সেই সংখ্যা কিভাবে জোগাড় হয় কি হয় দিল্লির রাজনীতি কোন পথে আমাদের তো দিনভর আছে নজর থাকবেই। তবে ওই যে এনডিএর বৈঠক সেখানে এনসিপিআই যে সাংসদরা গিয়েছিলেন ওই বৈঠকে তাদের মধ্যে একজন বাপি হালদার তিনি বেরিয়ে এসে কি বলছেন বৈঠকের পরে একবার শুনে নেওয়া যায়। সুন্দর বৈঠক হয়েছে, গভর্নমেন্ট কিভাবে চলছে তার রূপরেখা তার দিশা আজকে সবাইকে তারা দিলেন এবং আমরা দেখলাম। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হবে। সেই বৈঠক সৌগত রায় কিভাবে দেখছেন, আরেক সাংসদ সৌগত রায় কিভাবে দেখছেন শুনুন। अच्छा ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को, उसको इलाका में उसको मार पड़ रहा है तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। এ প্রসঙ্গে বলতে গিয়ে এনসিপিআই সাংসদদের সম্পর্কে দিলীপ ঘোষ বলছেন ভবিষ্যৎ এনসিপিআই এর ভবিষ্যৎ কি করে থাকবে, ওদের তো ভূতও নেই। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছেন, উনি কোথায় আছেন? এরকম আরো কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো একসময় এরা খালি সামনে আসতো, এদেরও মতামত আবার নিন তো ওনারা কি ভাবছেন। এই বৈঠকে কি হবে না হবে এ প্রসঙ্গে যখন অগ্নিমিত্রা পলের কাছে জানতে চাওয়া হয় তখন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে শীর্ষ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কি হবে না হবে। সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপর এইসব রাজনীতি। টার্গেট মুখ্যমন্ত্রী এই প্রশ্ন আসছে তার কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একের পর এক মারাত্মক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে হামিম মণ্ডলের উপর দায়িত্ব ছিল নাকি রেকি করা, দেখে নেওয়া কোন জায়গা দিয়ে রুট যাচ্ছে, কনভয় যাচ্ছে মুখ্যমন্ত্রীর, কোন জায়গায়
মানে কোন জায়গাটা একটু কিছুটা হলেও সেনসিটিভ, এবং এই সব কাজ নাকি করতে হবে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে। রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, এটা থেকে আমরা কি বুঝবো যে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে করতে বলা হচ্ছে, তার মানে যাতে কোনোভাবেই বোঝা না যায় যে কেউ রুট রেকি করছে, কিন্তু এই রুট রেকি করার জন্য হামিমকে কেন ফিক্স করা হলো এবং কিভাবে রেকি করতে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কারণ পাকিস্তানি হ্যান্ডলারদের বা আইএসআই এর প্রধানতম যে এখানে গুপ্তচর বৃত্তি বা জঙ্গি মডেলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে কিন্তু এই হামিদ মন্ডল, এবং তার অন্যতম টাস্ক ছিল এই রুট রেকি করা বা কোন জায়গায় তিনি যখন কনভয় পাস করছে তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে রেকি করে ছক কষে নেওয়া, এটাই কিন্তু এই হামিদ মন্ডলের অন্যতম একটা টাস্ক ছিল। এবং আমরা এটা জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নবান্ন পর্যন্ত যাওয়া বা পিডব্লিউ যে জায়গা দিয়ে তিনি যেতেন প্রতিদিন, সেই জায়গাগুলোই কিন্তু এই হামিম মন্ডল নিজে একটি অ্যাপ ক্যাবে করে এবং বাইকে করে বেশ কয়েকদিন ধরে রেকি করেছিলেন। এবং রেকি করে কি দেখেছিলেন যে এই গোটা রাস্তা জুড়ে কোন কোন জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে এবং কোন কোন জায়গাগুলিতে পুলিশ দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ কোন জায়গাটা তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হামিম মন্ডল রেকি করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার অন্যতম টাস্ক ছিল এটাই, স্লিপার সেল কায়দাতেই এই ধরনের তথ্য জোগাড় করা এবং সেই তথ্য জোগাড় করে পাকিস্তানি হ্যান্ডলারদের প্রেরণ করাই ছিল এই হামিদ মন্ডলের অন্যতম কাজ। এবং এর পেছনে একটা বড়সড় নাশকতার ছক তিনি কষেছিলেন। সেক্ষেত্রে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে শুধুই মাত্র কি কলকাতার মুখ্যমন্ত্রী কনভয় রুট নাকি কাঁথি পর্যন্ত যে পথে তিনি যেতেন সেই পথে হামিদ মন্ডল রেকি করেছিল, এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ তিনি যখন রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন সেই সময় কিন্তু একাধিকবার এই ইকো পার্ক থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট, চিনার পার্ক এবং একেবারে যে লেক টাউন হয়ে পা ফ্লাইওভার, এই প্রত্যেকটি জায়গা কিন্তু তিনি রেকি করেছিলেন। এবং পুলিশের হাতে এরকম একটি লোকেশন এসেছে, তিনি একদিন এক ক্যাব বুক করে ঠিক মুখ্যমন্ত্রী যে পথে চিনার পার্ক থেকে নবান্ন পর্যন্ত যায় সেই পথে কিন্তু তিনি এসেছিলেন। এবং গোটা প্রক্রিয়াটাই তিনি চালাতেন পুলিশের নজরদারি এড়িয়ে এবং সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরার মোড়া পুরো গোটা অঞ্চলটি সিসিটিভি ক্যামেরার আয়ত্তাধীন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হামিদ মন্ডল সরাসরি তার বাড়ির সামনে গিয়ে কোনো ছবি তোলেনি, ভিডিও তোলেনি, বাড়ির সামনেও পৌঁছে যায়নি। কারণ তিনি এটা মাথায় রেখেছিলেন যে কোনোভাবে তার যদি পরিচয় সামনে চলে আসে বা পুলিশের যাতে তাকে সন্দেহ না হয়, এই কারণেই কিন্তু পুরো প্রি প্ল্যান করে গোপনীয়তা বজায় রেখে সিসিটিভির নজর এড়িয়ে এই আনগার্ডেড যে প্লেসগুলো ছিল সেগুলোকে তিনি ছক মারফত বসেছিলেন। এবং পরবর্তীতে এই তথ্যই কিন্তু তিনি এই নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে একজন থেকে রৌনক ভাবনার বিষয় যে একজন আম আদমির মতো একটা ছেলে, সেই ছেলে ঘরের পাশে আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের সঙ্গে মিশে আছে, তার মাঝখান থেকে সেই রকম মারাত্মক কাজ করে যাচ্ছে একদম স্লিপার সেলের কায়দায়। এ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে যখন কথা হচ্ছে, যখন তার কাছে জানতে চাওয়া হচ্ছে তিনি কিভাবে দেখছেন, তিনি বলছেন যে তৃণমূল আমলে এই রাজ্যে জঙ্গি চাষ হয়েছে। জঙ্গিদের তার বহু দূর অবধি যুক্ত, বহু বছর ধরে তারা এখানে তৈরি করেছে এই ধরনের ঘাঁটি। খাগড়াগড় বলুন বা একাধিকবার বোম বিস্ফোরণ নাম করে বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, বহু জীবনহানি হয়েছে। বিস্ফোরক টোটো করে নিয়ে যাচ্ছিল, মালদাতে ফেটেছে। আর এটা আজ না, 10-12 বছর ধরে চলছে লাগাতার। তার আগেও আমরা সিপিএম আমল দেখেছি যারা পাঞ্জাবের টেরোরিস্ট, তারা এসে অকালি এই টেররিস্টরা এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে রেপিস্ট টেররিস্টদের। কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ খালি ভোটটা করিয়ে দাও। এই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। এরা বিভিন্ন লোককে টার্গেট করছে, সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। এখানকার পুলিশ কখনো সহায়তা করেনি, এদেরকে জানায়নি, কারণ জানালে এরা তাদেরকে লুকিয়ে রাখবে। টেররিস্ট এলেও বুঝতে পারতো না, অন্য রাজ্যের পুলিশ এলেও বুঝতে পারতো না, এরকম প্রশাসন ছিল। তো তার তো কিছুদিন চলবে।